উফ, কি যে শীত, কি যে শীত, একেবারে হাড় কনকনে ঠান্ডা। আবহাওয়ার মতে গতি দেখে মনে হচ্ছে বাংলাদেশ বোধহয় তুষারপাতের ঠিক আগের স্টেজটাতে এই মুহূর্তে রয়েছে। এরই মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে রংপুর রাইডার্স প্রথমবারের মতো মাঠে নামলো এবং এই তীব্র শীতের মধ্যে তারা নিজেদের গাটা গরম করে নিল বিধ্বংসী এক জয়ে। এবারে টুর্নামেন্ট রংপুর রাইডার্স ফেভারিট হিসেবে শুরু করছে, ওভারওয়েলমিং ফেভারিট হিসেবে শুরু করেছে। কেন, সেটা প্রথম ম্যাচে কিছুটা ঝলক আমরা দেখতে পেলাম। শুরুতে তাদের ওই বিস্ফোরক বোলিং এ, তারপর তাদের ওই রুথলেস ব্যাটিং এ। রংপুর রাইডার্স ম্যাচটা শেষ পর্যন্ত জিতেছে 5 ওভার হাতে রেখে 7 উইকেটে। সেটা আসলে 10 উইকেটেও হতে পারতো, সেটা আসলে 5 ওভারের চেয়ে বেশি ওভার হাতে রেখেও হতে পারতো, কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে ওইটা আসলে ম্যাটার করে না। নিজেদের সামর্থ্যের জানানটা তারা যেমন প্রতিপক্ষ দলগুলোর জন্য দিতে পেরেছে, ঠিক তেমনি আত্মবিশ্বাসটাও বাড়িয়ে নিতে পেরেছে প্রথম ম্যাচটা ফেভারিটের মতোই শুরু করে। চট্টগ্রাম রয়্যালস, যাদের টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ভীষণ এলোমেলো অবস্থা ছিল, কিন্তু প্রথম ম্যাচটাতে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে জয় দিয়ে একটু সেটেল করার চেষ্টা করেছিল, কিন্তু দ্বিতীয় ম্যাচেই রংপুরের সামনে তারা স্রেফ উড়ে গেল, মোটেই তারা আসলে পাত্তা পায়নি। এই ম্যাচটাতে রংপুর রাইডার্সের এই জয়টাতে টার্নিং পয়েন্ট কোনটা, সেটা নিয়ে তো আলোচনাটা করছি। চট্টগ্রাম রয়্যালস যখন 102 রান করেছে, ম্যাচ আসলে সেইখানেই শেষ। ইংলিশ কন্ডিশন বলতে পারেন, ইংলিশ ওয়েদার বলতে পারেন, প্রতিপক্ষের পেস বোলিং, প্রতিপক্ষের বোলিং অ্যাটাকটাই এইবারে বিপিএল এ খুব ভালো চট্টগ্রামের। একটু সারপ্রাইজিং ওই জায়গাটাতে আমার কাছে যেটা লেগেছে যে মাত্র 102 রান করেছে যেইখানে চট্টগ্রাম, সেইখানে তাদের ক্যাপ্টেন শেখ মাহেদী হাসান যেইভাবে তার বোলারদেরকে ব্যবহার করেছেন, প্রথম 10 ওভারের মধ্যে প্রপার পেস বোলার বলতে শুধু শরীফুলের 2টা ওভারই তিনি করিয়েছেন। এর বাইরে নিজে বোলিং করেছেন, বোলিং দিয়েছেন তানভীরকে, বোলিং দিয়েছেন পার্ট টাইমার জয়কে, মির্জা বেগকে, অথচ মুকিদুল ইসলাম মুগ্ধ, যিনি খুব ভালো ফর্মে রয়েছেন, তাকে 10 ওভারের আগে আনাই হলো না। ইনফ্যাক্ট আবু হায়দার রানে আমি জানি না তিনি ইনজুরিতে পড়েছেন কিনা, ব্যাটিং তো করলেন, তাকে বোলিং এ আসলে আনা হলো না। সো এই কন্ডিশনটা এক্সপ্লয়েট করে ম্যাচটাকে যদি কিছুটা জমিয়ে তুলতে হয়, সেই ক্ষেত্রে পেস বোলারদেরই অগ্রগণ্য ভূমিকাটা নিতে হবে। সেইখানে শেখ মাহেদী তার পেসারদের ব্যবহার না করে নিজে সহ স্পিনারদের উপরে কি কারণে এরকম রিলাই করলেন, ওইটা একটু সারপ্রাইজিং। বাট হ্যাভিং সেড দ্যাট, তাতে করে লিটন দাস দাভিদ মালানের ওই পার্টনারশিপের 91 রানের যে জুটি, সেইটাতে তাদের ক্রেডিট খাটো করার কোনো সুযোগ নেই। তারা একেবারেই যেই চেষ্টা করেছেন খুবই প্রফেশনালি করেছেন, একই সঙ্গে খুবই রুথলেসও ছিল তাদের এই চেষ্টা। যখন যেইভাবে অ্যাটাক করা প্রয়োজন সেটাই তারা করেছেন, বাড়তি রিস্ক নেওয়ার প্রয়োজন বোধ করেননি। পাওয়ার প্লে 6 ওভারের মধ্যে 40 রান তুলেছেন, টার্গেট যখন 103 রান, তখন এইটা ঠিক আছে যে 40 রানও এটা মোর দেন এনাফ। আর যখন ওই অপরচুনিটিটা পেয়েছেন, তখন সেটা কিভাবেই না কাজে লাগিয়েছেন। আপনি দেখবেন যখন ওই মাহমুদুল হাসান জয়ের হাতে বল তুলে দেওয়া হলো, তার ওই 1 ওভার থেকে 24টা রান তুলে নিলেন। দাভিদ মালান ছক্কা মারলেন, লিটন দাস হচ্ছে গিয়ে 2 ছক্কার সঙ্গে 1 4 মারলেন। ম্যাচ আসলে আগেই তো শেষ, ওইখানটাতে কত দ্রুত শেষ হবে এরকম একটা অবস্থার দিকে চলে গিয়েছিল। হ্যাঁ, এর আগের ওভারটাতে তারা অপরচুনিটি দিয়েছিল, 2 ব্যাটসম্যানই আউট হতে পারতেন। একটা কট বিহাইন্ডের চান্সটা ওইখানে উইকেট কিপার ক্যাচ ধরে রাখতে পারেননি দাভিদ মালানের, আর লিটন দাসের ওটা একটা নিশ্চিত রান আউট ছিল, কিন্তু ফিল্ডিং এর হাস্যকর ভুলে সেই রান আউটটাও করা যায়নি। ফলে তাদের পার্টনারশিপটা যখন 91 রান হয়ে গিয়েছে, তখন 10 উইকেটে জয় হবে না কেন? ওই সময় গিয়ে তারা 3টা উইকেট হারিয়ে ফেলেছে। লিটন দাস তিনি হচ্ছে গিয়ে 47 রান 31 বলে করে তিনি আউট হয়ে গেলেন। দাভিদ মালান 50টা করেছেন, তবে তারপরে গিয়ে কাভারে একটা ক্যাচ দিয়ে ওইটা জয়ের বলেই, তাতে মানে জয় উইকেট পেয়েছেন বটে, কিন্তু এইটাতেও রনির বোলিং এর না আসাটা এটা জাস্টিফাই হয় না। আর তার আগে মাঝখানে সময়টাতে তাওহিদ হৃদয়, তিনি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হবেন, বিগ শট খেলতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে তিনি আউট হয়েছেন। কিন্তু তারপরে ওই যে মাহমুদুল্লাহ রিয়াদ, ক্রাউড ফেভারিট, তিনি ছিলেন এবং তিনি হচ্ছে গিয়ে ওই দলের জয়ের সময়টাতেও ছিলেন। কুচদের শাহ নেমে হচ্ছে কিছু ক্যামেরা ম্যাচটা যখন শেষ করেছেন, 5 ওভার তখনও বাকি রয়েছে, 7 উইকেটে রংপুর রাইডার্স ম্যাচটা জিতে নিয়েছে। ফলে এই ব্যাটিং ইনিংসের এইখান থেকে আসলে টার্নিং পয়েন্ট বের করার আমার কাছে এটা মনে হয় না। আমি 2টা টকিং পয়েন্ট বললাম, যে একটা চিটাগাং এর ক্যাপ্টেন শেখ মাহেদী কি কারণে পেস বোলারদের ইউজ করলেন না, রনিকে একেবারেই করলেন না এবং মুগ্ধকে প্রথম 10 ওভারের মধ্যে আনলেন না, ওইটা একটা পয়েন্ট হতে পারে। আর ওই যে একেবারে যে 2টা চান্স দিয়েছিলেন, সেই চান্সগুলো চিটাগাং গ্র্যাব করলেও যে রংপুরের জয়ের পথে বাধা তৈরি হতো, আমার কাছে সেটা মনে হয় না। ফলে আমার কাছে এগুলো আসলে টার্নিং পয়েন্ট না। এখন 102 রান যে চট্টগ্রাম করলো, সেই রানটা আরো বেশি হতে পারতো না? পারতো, বিশেষত যখন আপনি নাইম শেখের ওই বিস্ফোরক শুরুটা দেখবেন।
হ্যাঁ, নাইম শেখ বিস্ফোরক শুরু। ওই 1,10,00,000 টাকায় তাকে যে চট্টগ্রাম রয়্যালস দলে নিয়েছে সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে। প্রথম ম্যাচটা ওই প্রত্যাশা অনুযায়ী তিনি খেলতে পারেনি, তবে সেকেন্ড ম্যাচে সত্যি সত্যি তিনি খুব ভালোভাবে ব্যাটিং শুরু করেছিলেন, এত ভালোভাবে যে বাংলাদেশে প্রিমিয়ার পেসার যিনি নাহিদ রানা, সবচেয়ে গতিশীল বোলার, তার এক ওভার থেকে তিনি 21টা রান তুলে নেন, 3টা 4 মারেন, একটা ছক্কা মারেন। এবং নাইম শেখের ব্যাটের ওই ব্যাটিং এর সময় মনে হচ্ছিল তার ফার্স্ট ওভারেই উইকেটটা হারিয়েছে, নাহিদ রানা উইকেট পেয়েছেন, কিন্তু নাইম শেখের ওই ব্যাটিং এর সময় মনে হচ্ছিল যে স্কোরটা অন্তত 150-160 যদি হয়, এই উইকেট কন্ডিশন কাজে লাগিয়ে রংপুর রাইডার্সকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারবে। কিন্তু মুস্তাফিজ এলেন, তার প্রথম ওভারেই তিনি নাইম শেখের উইকেটটা তুলে নিলেন। 20 বলে 39 রান তিনি করেছেন, তার মধ্যে 7টা 4 এবং একটা ছক্কা মেরেছেন, অর্থাৎ 39 রানের মধ্যে 34 রানই করেছেন তিনি 4 ছক্কাতে। মুস্তাফিজের বলে প্লেড অন হয়ে তিনি যখন হচ্ছে গিয়ে ব্যাটের ভেতরের কানায় লেগে বেলস্টার পড়ে গেল, ওই উইকেটটা পেয়ে গেল, কাঙ্ক্ষিত ব্রেক থ্রুটা রংপুর রাইডার্স পেয়ে গেল। এবং ভেরি নেক্সট ওভারে আলী ইসলামও মাহমুদুল হাসান জয়কে কট বিহাইন্ড করে দিলেন 51-3 উইকেটে তাদের পাওয়ার প্লের স্কোর। সেইখান থেকে তো কামব্যাক করার একটু সুযোগটা থাকে, সেই সুযোগটা আসলে তারা কাজে লাগাতে পারেনি। ফাহিম আশরাফ দুর্দান্ত বোলিং করেছেন, এরপরে এসে তিনি যেইখানটাতে স্পেশালি যে এক ওভারে যে তিনি দুইটা উইকেট নিলেন, তার মধ্যে যে কটেন বলটা করেছেন বাম পাশে বাম হাত দিয়ে মানে এক হাতে ধরে, ওইটা আসলে একটা দুর্দান্ত ব্যাপার ছিল। ওই ওভারেও আরেকটা উইকেট কট বেন্ড হয়েছেন, একটা 2টা উইকেট তিনি পেয়েছেন। লাস্টে গিয়ে মির্জা বেগ ছিলেন যিনি গত ম্যাচে 80 রান করেছিলেন চট্টগ্রাম রয়্যালস এর সেই জয়ে, মির্জা বেগের উইকেটটাও মুস্তাফিজ তুলে নেন। আর শেষে গিয়ে যখন ফাহিম আশরাফ নিজে তার ওভারটাতে 2 উইকেটটা তুলে নেন, তখন তার 5 উইকেট হয়ে যায়, একটা ক্যাচ ড্রপও হয়েছিল, স্টিল তার 5 উইকেট হয়ে যায় এবং 102 রানে চট্টগ্রাম রয়্যালস অল আউট হয়ে যায়। এবং আমার কাছে মনে হয়েছে যে ম্যাচটা আসলে ওই জায়গাটাতেই শেষ হয়ে গিয়েছে। টার্নিং পয়েন্ট, রংপুর রাইডার্স ম্যাচ জিতেছে, টুর্নামেন্টে ফেভারিটের মতোই শুরু করেছে। চট্টগ্রাম রয়্যালস, আমি জানি না যে প্রথম ম্যাচটাতে তারা ওরকম একটা বড় জয় পেয়েছিল নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে, এবং সেইটা তাদের বোলিং শক্তির উপরে ভরসা করে, সেই বোলিং শক্তিটাকে কি তাদের ক্যাপ্টেন এই ম্যাচে খুব ভালোভাবে কাজে লাগাতে পেরেছেন বলে আমার কাছে মনে হয়নি। স্টিল সেটা কাজে লাগাতে পারলো, 102 রান ডিফেন্ড করে জেতা যায় না রংপুর রাইডার্সের এই যে 7 উইকেটের জয়, সেইখানটাতে তাই আমার কাছে টার্নিং পয়েন্টের আলোচনায় 2টা জায়গায় আসতে পারে। একটা হচ্ছে গিয়ে অবভিয়াসলি নাইম শেখের উইকেটটা। আপনারা ভাই যেভাবেই বলেন না কেন, একজন ব্যাটসম্যান যখন এরকম শুরু করে ফেলবেন, নাহিদ রানার মতো বোলারকে এক ওভারে তিনি 21 রান নিয়ে নেবেন, তারপরে তিনি হচ্ছে যে 20 বলে 39 রানে পৌঁছে যাবেন, যার মধ্যে 34 রানই 4 ছক্কা থেকে, তখন তার উইকেটটা সবসময় গুরুত্বপূর্ণ। সেই উইকেটটা যে মুস্তাফিজ নিয়েছেন, ওইটা একটা টার্নিং পয়েন্ট। আর আরো বেশি করে আমার কাছে মনে হয় যে ফাহিম আশরাফ যে এক ওভারে 2টা উইকেট নিলেন, এবং ওই 2টা উইকেট নিয়েই আসলে চট্টগ্রাম রয়্যালসের স্কোরটা যে 150-150 কাছাকাছি আর যেতে পারবে না, সেটা নিশ্চিত করে দিয়েছেন ফাহিম আশরাফের ওই এক ওভারে 2 উইকেটটাই। তাই আমার কাছে নাইম শেখের উইকেটটা ছাপিয়েও মনে হচ্ছে এই ম্যাচে রংপুর রাইডার্সের 7 উইকেটের জয় টার্নিং পয়েন্ট। একমত কি হবেন?